আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে সবাইকে ওয়েলকাম। মেডিকেল রসায়ন প্রথম পত্রের আজকের ক্লাসে থাকছে অধ্যায় 3 নিয়ে আলোচনা। অধ্যায় 3 হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটার লেকচার 1-এ আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। মূলত একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, এস ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। বাট যেহেতু এটা আমাদের এই অধ্যায়ের উপর প্রথম মাস্টার ক্লাস, আমরা এই অধ্যায়ের টপিকগুলোকেও একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। আমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদের সিংহভাগই কিন্তু 3 স্টার, কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল কিছু নাই, এমন ইনফরমেশন যেগুলো আসলে মনে রাখতে হয় বা একটা ট্রিক বা নেমোনিকের সাহায্যে পরীক্ষার হলে মনে করতে হয়। সো এই টপিকগুলো থেকে এমসিকিউ তৈরি করার পটেনশিয়াল অনেক হাই, সেজন্য আমরা সবগুলো টপিককেই সমান গুরুত্ব দিচ্ছি। তবে আমার সাজেশন হচ্ছে, আমার মতে এখানে খুবই গুরুত্বপূর্ণ পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলের ইনফরমেশনগুলো মনে রাখা একটু কঠিন, কারণ এখানে যা আছে অধিকাংশই হচ্ছে মেমোরি বেসড। আর অন্যদিকে ডি ব্লক মৌল গুরুত্বপূর্ণ, তবে এইটার গুরুত্বটা অন্য দিক থেকে, যে এখানে কনসেপচুয়াল জিনিসপত্র বেশি। এখানে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ডি ব্লক রিলেটেড সেই ইনফরমেশন, বিশেষ করে অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল কোনটা, বৈশিষ্ট্যগুলো কী কী, সেই ধাঁচের প্রশ্নগুলো আমাদের ডি ব্লক থেকে এসে থাকে। পাশাপাশি আমাদের রাসায়নিক বন্ধন যে অংশ, সেটা পুরোপুরি বুঝে পড়ার মতো একটা জিনিস। সেখানে আমাদের সংকর আয়নের আলোচনা আছে, আমাদের বিভিন্ন রকমের বন্ধন সংক্রান্ত তথ্য আছে। সো সব মিলিয়ে এই চ্যাপ্টারটাতে অধিকাংশ জিনিসই আমাকে মুখস্থ করতে হবে, বাট মুখস্থ করারও একটা ওয়ে আছে, সেই ওয়েগুলোই আমরা এক্সপ্লোর করব বিভিন্ন কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে। তো চলো আজকের ক্লাসের আলোচনার টপিকগুলো আরও একবার দেখে নিই। আমরা পড়ব ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, এবং এই একটা টপিক থেকে তোমরা খেয়াল করবা প্রায় প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। এস ব্লক এবং এফ ব্লক মৌলসমূহের যে প্রাথমিক আলোচনাগুলো বইতে দেয়া আছে, সেগুলো যদি আমরা একবার বুঝে পড়তে পারি, এগুলো দ্বিতীয়বার পড়ার মতো জিনিস না, এগুলো মাথায় একদম গেঁথে যাওয়ার মতো জিনিস। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে আসি। যেহেতু প্রথম টপিক ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, আমরা এই টপিকের রিসেন্ট অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, সুতরাং এটা খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, পর্যায় সারণীতে লেড মৌলটির পর্যায় ও গ্রুপ কত? ভালো কথা, লেড একটা মৌল দেয়া আছে, এই মৌলটার পর্যায় ও গ্রুপ কত সেটা বের করার কয়টা ওয়ে থাকতে পারে সেটা আমি একটু বলে দিই। প্রথম কথা, এই লেড, এটার যদি অ্যাটমিক নাম্বার আমরা খেয়াল করি, অ্যাটমিক নাম্বার হচ্ছে 82। তোমার যদি অ্যাটমিক নাম্বার জানা থাকে তাহলে এক রকমের ট্রিক, আর অ্যাটমিক নাম্বার যদি জানা না থাকে তাহলে আরেক রকমের ট্রিক। অ্যাটমিক নাম্বার জানা থাকলে আমাদের যে পলিসিটা হবে, অ্যাটমিক নাম্বার বা আমাদের যে প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যাটা যদি জানা থাকে তাহলে আমাদের যে পলিসিটা হবে, সেই পলিসিটা কি? পলিসিটা হচ্ছে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বার থেকে বিয়োগ করব আমরা। আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা জানি আমাদের ইনার্ট গ্যাসের সিরিয়ালটা যদি আমি সবাইকে আবার একটু মনে করাই দিই, 2, 10, 18, 2, 10, 18, 36, 54, 86, 118। যারা ভুলে গেছো কোনটা কার, তাদেরকেও মনে করিয়ে দিচ্ছি। এভাবে মনে রাখা যায়, হেনা আর করিম যাবে রমনার ওইখানে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পর্যায় সারণীতে যে 18 নম্বর গ্রুপটা আছে, সেই 18 নম্বর গ্রুপটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে আমাদের এখানে ইনার্ট গ্যাস কোনটা নিকটতম? 86। 86 থেকে তার যে পারমাণবিক সংখ্যা সেটা যদি আমি বাদ দেই, কত হবে? 4। 86 থেকে 82 বাদ দিলে 4। যে জিনিসটা আমরা পাচ্ছি,
এইটা যদি আমি এখন 18 থেকে বাদ দেই তাহলে আমি পেয়ে যাব লেডের গ্রুপ নাম্বার। তাহলে 18 থেকে 4 বাদ দিলে কত হবে? 14। এটার বেসিকটা যারা ধরতে পারো নাই তাদের জন্য আমি আরও একবার ক্লিয়ার করি। ইনার্ট গ্যাস যেটা, তার থেকে 4 ঘর বামে আসলেই তো তুমি 82 পাবা। তার মানে 86 যে পর্যায়ে অবস্থান করে একই পর্যায়ে 82-র অবস্থান। তবে গ্রুপ কোনটা হবে সেটা ডিসাইড করতে হলে এই যে গ্রুপ 18 সেখান থেকে 4 বাদ দিয়ে 14 নম্বর গ্রুপে আসতে হবে। নর্মালি আমরা যে কোনো একটা মৌলের ইলেকট্রনিক বিন্যাস দেখেই কিন্তু পর্যায় ও গ্রুপ নির্ণয় করি। কিভাবে? আমরা জানি সর্বশেষ ইলেকট্রনটা সর্বশেষ যে স্তরে আছে বেসিক্যালি সেই স্তরটার সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, সেই স্তরের যে প্রধান কোয়ান্টাম নাম্বার বা সেই স্তরের যে নাম্বার সেটাই হচ্ছে কি আমাদের পর্যায় সংখ্যা বা পর্যায়। আর অন্যদিকে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের যে উপস্থিতি সর্বমোট ইলেকট্রনটা গ্রুপ নাম্বারকে নির্দেশ করে। কিন্তু যখন 82 দেওয়া থাকবে বা এত বড় পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে পরীক্ষার হলে আমার পক্ষে কখনোই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এটা উদ্ধার করা সম্ভব না। সো আমি এখানে অ্যাটমিক নাম্বার কিন্তু আমার দেওয়াও নাই, আমি জানি বলে আমি এটা এভাবে বের করতে পেরেছি। আমি এখান থেকে ডিসাইড করতে পারলাম যে আমার গ্রুপ বললে সেই গ্রুপটা হয়ে যাচ্ছে 14। পিরিয়ড বললে যেহেতু 86 যে পর্যায়ের সদস্য ঠিক একই পর্যায়ে, অর্থাৎ 86 আমরা জানি 1 2 3 4 5 6 সিক্সথ পিরিয়ডের অন্তর্ভুক্ত। সুতরাং আমার এই 82 নম্বর যে যৌগ সেটাও কিন্তু ষষ্ঠ পিরিয়ডের মধ্যে পড়ে। সো সেই হিসেবে আমাদের যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা কিন্তু এটা, পর্যায় 6 গ্রুপ 14। যদি 82 আমার জানা না থাকতো তখন আমার অ্যাপ্রোচ কী হতো? তখন আমার অ্যাপ্রোচ হচ্ছে লেড আসলে কোন গ্রুপের সদস্য সেই গ্রুপের নেমোনিকটা মনে রাখা। যেমন আমি আরেকবার মনে করাই দিই, আমরা জানি আমাদের কি বলা যায় 14 নম্বর গ্রুপে যারা সদস্য আছে গ্রুপ 14, সেই গ্রুপ 14-এর সদস্যদেরকে আমরা এভাবে মনে রাখতে পারি: কামাল, শীঘ্রই, জিনিয়াস, সোনিয়াকে পাবে ফিরে। ঠিক আছে, তাহলে দেখো আমি এটা দিয়ে আসলে কি বুঝালাম সেটাও আবার একটু সবাইকে রিমাইন্ডার দিয়ে দিই। কামাল দিয়ে কার্বন, শীঘ্রই দিয়ে সিলিকন, জিনিয়াস দিয়ে জার্মেনিয়াম, সোনিয়া দিয়ে স্ট্যানাম, পাবে দিয়ে লেড, আর ফিরে দিয়ে কি ফ্লেভোরিয়াম বা ফ্লেরোভিয়াম, যেটাই হোক না কেন। আমরা এইটুকু বুঝতে পারলাম যে 14 নম্বর গ্রুপের সদস্য হচ্ছে লেড, রাইট? এখন আমরা জানি প্রথম সদস্যটা দ্বিতীয় পর্যায়ের, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে গুণে আসলেও আমরা লেডের অবস্থান যে ষষ্ঠ পর্যায়ে তা নির্ধারণ করতে পারি। তাহলে আমাদের ওয়ে হচ্ছে দুইটা। এক নাম্বার ওয়ে হচ্ছে অ্যাটমিক নাম্বার জানা থাকলে সেই অ্যাপ্রোচে ফলো করা, অর্থাৎ এখানে যে অ্যাপ্রোচটা আমি দিলাম সেই অ্যাপ্রোচটা অনুসরণ করা। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে গ্রুপের ছন্দ। গ্রুপের ছন্দ যদি জানা না থাকে কারো, আমাদের যে মেরিট্রিক্স আছে সেই মেরিট্রিক্সের মধ্যে কিন্তু ছন্দ দেয়া আছে, সেটা শিখে নিতে পারি। আর যদি কারো জানা থাকে যে যেই ছন্দটা দিয়ে শিখেছো সেটাতেই ঠিক থাকো, টিচাররা যেটাই শেখাক না কেন, তুমি যদি একটা জিনিস কোনো একটা ছন্দ দিয়ে শিখে থাকো তোমারটাই বেস্ট, এটাই সবাই মাথায় রাখবা। কারণ অনেক সময় দেখা যায় কি একটা জিনিস নিজে যখন ইনভেন্ট করে বা নিজে যেটা শিখে নেয় সেটা মাথায় অন্যভাবে গেঁথে যায়, নতুন করে আরেকটা দিলে তখন তালগোল পেকে যায়। তো যাই হোক, আমি ফিরে আসি, আমাদের পরের কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আমরা বলবো আদর্শ মৌল। আচ্ছা, এক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস মনে করাতে চাই, যখন প্রশ্নটা আসবে আদর্শের, আদর্শ মানে কি? যে নিয়ম কানুন মেনে চলে, তাই না? যে নিয়ম কানুন মেনে চলে, সহজ ভাষায় যারা আফবাউ নীতি অনুসরণ করে, আফবাউ নীতি মেনে চলে। এই আফবাউ নীতি সবসময় মেনে চলে কোন গ্রুপের সদস্যগুলো? সাধারণত আমরা এস এবং পি ব্লকের যারা যারা সদস্য আছে
তারা দেখি যে আফবাউ নীতি মেনে চলে, এখানে কোনো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আমরা পাই না। আরও মজার ব্যাপার, শুধুমাত্র এস এবং পি ব্লকের সদস্য আছে আমাদের দ্বিতীয়, মানে অধিকাংশ সদস্য এই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মাঝে আছে। যদিও প্রথম পর্যায়ের সদস্যরাও কি এস এবং পি ব্লকের অন্তর্ভুক্ত বলা যাবে না, শুধু এস ব্লকের অন্তর্ভুক্ত। হাইড্রোজেন হিলিয়াম দুটাই কি এস ব্লকের অন্তর্ভুক্ত। এস এবং পি ওভারঅল কভার করতে হলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে বলতে হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহ দেখা যায় কি এস এবং পি এর অন্তর্ভুক্ত, এবং এরাও দেখা যায় কি সব নিয়মকানুন সঠিক মতো মেনে চলে। এবং খেয়াল করবা আমাদের যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কিন্তু 18টা, বাট এর আগে পর্যায় সারণীতে গ্রুপ ছিল 9টা। হঠাৎ করে 9টা গ্রুপ কি নতুন অ্যাড হয়েছে? না, আগেও এই 9টা গ্রুপ ছিল, বাট অন্য পরিচয়ে ছিল। যেমন এস ব্লকের গ্রুপগুলো এবং পি ব্লকের গ্রুপগুলোর পাশে এ লেখা থাকে। যেমন আমরা বলি না যেটা 1A, যেটা 1A সেটা বেসিক্যালি গ্রুপ 1, যেটা 1B সেটা কিন্তু আসলে গ্রুপ 11, সেটা কিন্তু গ্রুপ 11। ঠিক আছে, এরকম বিষয়গুলো আমরা কিন্তু নোটিস করি যখন এটা কোথায় ছিল আমাদের। এটাকে আমরা এভাবে বলতে পারি যে সর্বাধুনিক পর্যায় সারণীর গ্রুপ। আর এটা হচ্ছে মূলত আধুনিক, মানে সর্বাধুনিকের আগে যেটা ছিল তখন এই এ বি সাবগ্রুপিং ছিল। তো এখানে ক্লিয়ার করে দিই, বি সাবগ্রুপের অন্তর্ভুক্ত ডি ব্লক এবং এফ ব্লক, আর এস এবং পি ব্লকের মধ্যে যারা আছে তারা এ সাবগ্রুপের অন্তর্ভুক্ত। তাহলে আমি বলতে পারি না যে এ সাবগ্রুপ এর সদস্যবৃন্দ। তাহলে দেখো আমি যে 4টা কথা বললাম, আদর্শ মৌল যখন প্রশ্ন আসবে নিচের কোনটি আদর্শ মৌল, তখন এই 4টা অপশনের কোনো একটা যদি আমি অপশনে পাই তখন আমি সেটাকে সঠিক উত্তর বলে দাগাবো। তাহলে দেখি এখানে কি বলা আছে। বলা আছে গ্রুপ 1-এর মৌলসমূহ। গ্রুপ 1-এর মৌলসমূহ এটা কিন্তু ইন এ সেন্স কারেক্ট। কারণ কি? কারণ এখানে এস ব্লকের সদস্য আছে। ভালো কথা। এখন বাকি অপশনগুলো দেখি। প্রথম পর্যায়ের মৌল, এটাও কিন্তু ইন এ সেন্স কারেক্ট, কারণ এখানে কি আছে? এস ব্লক আছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহ, এখানে কিন্তু এসও আছে, পিও আছে, এবং এখানে মৌলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। গ্রুপ 3-এর যখন মৌল আমরা বলবো, এটাও কিন্তু কি বলা যায়, এটা কি কারেক্ট? এটা কারেক্ট না, কারণ এটা ডি ব্লকের সদস্য। ডি ব্লকের সদস্যগুলো তো আমাদের এই আদর্শ মৌলের কাতারে পড়ে না। সো এ বি সি আসলে 3টাই কারেক্ট। তবে বেটার আনসার কোনটা এমন প্রশ্ন করা হলে নিঃসন্দেহে সঠিক উত্তরটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌল। এবং এখানে আরও একটা জিনিস সবাইকে ক্লিয়ার করে দিই যে ভাই এটা কিন্তু বইয়ে সরাসরি লাইন আছে, বইয়ের লাইন, বইয়ের কথা, বইয়ের এই বাণী তোমরা একেবারে সত্য বললেই জানি, এভাবে মনে রাখবা। ঠিক আছে, বইয়ে যেহেতু কথাটা লেখা আছে, এখানে আলাদা কোনো ডাউট বা আলাদা কোনো বেসিক অ্যাপ্লাই করতে যেও না। যা যা আমি এখানে লিখে দিলাম তোমরা মাথায় গেঁথে রাখো। ঠিক আছে, এখানে আমি যা যা অ্যাড করে দিলাম তোমরা একটু কষ্ট করে এইটুকু মাথায় রাখো, তাহলে আমার মনে হয় না এখানে তোমাদের আর কোনো প্রবলেম হবে। ঠিক আছে, সামনের কোশ্চেনে চাই। বলা হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো জারক। আচ্ছা, আমরা জানি পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাবা, ঠিক আছে, বাম থেকে যদি ডানে যায় তাহলে কি বাড়বে? পর্যায় সারণীর যে পর্যাবৃত্ত ধর্ম সেটা মনে রাখার একটা উপায় আমি পরে শেখাচ্ছি। আপাতত আমি যদি এটা বলতে চাই, আমাদের বাম পাশে থাকে ধাতু, ডান পাশে থাকে কি? অধাতু। সো বাম থেকে ডানে যখন যাবে, আমি এভাবে বলতে পারি, বাম থেকে ডানে যখন যাবে তখন আমাদের বিজারণ ধর্ম, বাম থেকে ডানে যখন যাবে তখন কি? হ্রাস পাবে। বিজারণ ধর্ম হ্রাস পাবে, কারণ ধাতু হচ্ছে শক্তিশালী বিজারক, অধাতু শক্তিশালী জারক।
তাহলে অপোজিটভাবে আমি যদি বলতে চাই, জারণ ধর্ম বাম থেকে ডানে কি হবে? জারণ ধর্ম বাম থেকে ডানে বৃদ্ধি পাবে। সো দেখো, বলা হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো জারক। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ডানে যাদের অবস্থান তারাই হবে সঠিক উত্তর। তাই বললে আবার গ্রুপ 18কে ধরা যাবে না, গ্রুপ 18 তো নিষ্ক্রিয়। এখানে গ্রুপ 18-এর আগের যে গ্রুপ তারাই বলা যায় সবচেয়ে শক্তিশালী জারক। সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে গ্রুপ 17, যাদের আরেকটা নাম কি? যাদের আরেকটা নাম হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 16-এর আরেকটা নাম কি? গ্রুপ 16-এর যে প্রথম 4টা সদস্য এগুলো বিভিন্ন আকরিকে পাওয়া যায়, এই জন্য এদের নাম হচ্ছে চ্যালকোজেন। গ্রুপ 1 এটার নাম হচ্ছে অ্যালকালি মেটাল, বাংলায় বললে এদেরকে আমরা বলি ক্ষার ধাতু। আর অন্যদিকে গ্রুপ 2-এর সদস্য এদেরকে আমরা বলি অ্যালকালাইন আর্থ মেটাল, কারণ এগুলোর অক্সাইড এবং কার্বনেট মাটিতে পাওয়া যায়। এদেরকে আমরা বলি বাংলায় মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, সামনে আগাই। এই কোয়েশ্চেনটা আমার অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। বলা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি কী। তোমরা যারা ভালো মতো বইটা পড়েছো তোমরা জানো ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা দুটাই বইতে লেখা আছে। তবে বইতে এটাও লেখা আছে পর্যায় সারণীর সত্যিকারের ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। সুতরাং এখানে সঠিক উত্তর নিঃসন্দেহে ইলেকট্রন বিন্যাস। পরবর্তী প্রশ্নে চলে যাই, সেখানে বলা হচ্ছে গ্রুপ 3A। তাহলে দেখো এই যে আমরা এ সাবগ্রুপিং বলতে না বলতে এটা চলে আসছে। এটা অ্যাকচুয়ালি আধুনিক পর্যায় সারণী অনুসারে গ্রুপ 13। তো 3A মৌলসমূহের জন্য নিচের কোনটি সঠিক? যদিও এটা অনেক আগের সিলেবাসের প্রশ্ন, বাট তাও আমরা যেহেতু অ্যাডমিশন টেস্টে এসেছে সেই অনুপাতে শিখে রাখি। যেমন পারমাণবিক সংখ্যা যদি 5 হয় তাহলে সেটা বোরন, এটা তো অবধারিতভাবে সত্য। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি 31? অবশ্যই না। ইন্ডিয়ামের ক্ষেত্রে কি 81? বা গ্যালিয়ামের ক্ষেত্রে কোনো 50? না। এই প্রশ্ন দেখে কেউ আবার এটা ভাবতে যেও না যে আমাকে সব পরমাণুর পারমাণবিক সংখ্যা শিখতে হবে। আমাদের রিকমেন্ডেশন কি? আমাদের রিকমেন্ডেশন হচ্ছে তুমি এস ব্লক, পি ব্লক, এদের সকল সদস্যের নাম তুমি জানবা। এস ব্লকের মধ্যে গ্রুপ আছে 1, গ্রুপ আছে 2 এবং কি আছে? হিলিয়াম আছে। আর পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত আছে এক্সেপ্ট হিলিয়াম। এই যে টোটাল আমি বললাম কয়টা গ্রুপ, 6 আর 2 8টা গ্রুপ। এই 8টা গ্রুপে যত সদস্য আছে তোমাদের সবার কি বলতে হবে, এই সদস্যগুলোর পারমাণবিক সংখ্যা সহ নাম যদি জানতে পারো বেস্ট। একান্তই যদি পারমাণবিক সংখ্যা তোমার জানার সুযোগ না থাকে, অন্তত অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 পর্যন্ত তোমার অ্যাটমিক নাম্বার জানতে হবে। এখানে দেখো আমাদের যে অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এদের যদি অ্যাটমিক নাম্বার তুমি ভুলেও গিয়ে থাকো তুমি কিন্তু বের করতে পারবা যদি তোমার এই পি ব্লকের সদস্যদের গ্রুপ নাম্বার মনে থাকে। কীরকম, আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমাদের অ্যালুমিনিয়াম যে গ্রুপের সদস্য, আমরা জানি কি বোন, আমার, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ কি বলা যায়, বোন, আমার, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল, এটা দ্বারা আমরা বোঝাচ্ছি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। সো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা জানি বোরনের ক্ষেত্রে সেটা হচ্ছে 5। তাহলে অ্যালুমিনিয়ামেরটা কত হবে? যেহেতু এটা দ্বিতীয় পর্যায়, সেকেন্ড পিরিয়ড, এটা কি থার্ড পিরিয়ড, সুতরাং আমরা জানি সেকেন্ড পিরিয়ডের আর থার্ড পিরিয়ডের মাঝে গ্যাপ কত? 8। সো 5 আর 8 যোগ করলে কত হবে? 13। ঠিক আছে, এরপর 13-র সাথে যখন আমি 18 যোগ করব তখন আমি গ্যালিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা পাবো। 18 যদি যোগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো 8 3 11 আর 2 আর 1 3। ঠিক আছে, আমরা তখন কি পাবো? 31। আমরা আমাদের যে ম্যাজিক নাম্বার সেই ম্যাজিক নাম্বারটাও একটু সবাইকে স্মরণ করিয়ে দিই। আমাদের ম্যাজিক নাম্বারটা হচ্ছে 2 8 8 18 18 32 32। সো তুমি যখনই এই ম্যাজিক নাম্বারটা মনে রাখতে পারবা, জাস্ট কি করবা, এই ম্যাজিক নাম্বারগুলো যোগ করে করেই কিন্তু পরবর্তী সদস্যের সংখ্যাগুলো পেয়ে যাবা। যেমন আমি এখানে কি করেছি, 8 যোগ করেছি।
এরপরে আমরা যখন গ্যালিয়ামে চলে আসছি তখন আমি কি বলছি 18 যোগ করলাম, এরপরে আবার কত যোগ করব, আরও 18, অর্থাৎ এই ক্ষেত্রে আমার মানটা আসবে কত, 49। আমরা যখন এরপরে 18 দুবার যোগ হয়ে গেছে, তাহলে এর পরের বার কত যোগ করতে হবে, 32 যদি যোগ করি, 32 যদি যোগ করি তাহলে 49 আর 32, 92 ইকুয়াল টু কী বলা যায়, 51 আর 30 যোগ করলে যা হবে তা, অর্থাৎ সেটা হচ্ছে কি 81। ঠিক আছে, তাহলে আমি পাশে এখানে লিখে দিতে পারি না, 81টা আসলে কে, থোরিয়াম, 31 আসলে কি, গ্যালিয়াম, আর 49 এটা আসলে কি, ইন্ডিয়াম। ঠিক আছে, একটু এলোমেলো করে দিয়েছে। নিহোনিয়ামের ক্ষেত্রে কত হবে, এটাও তো অবভিয়াস, 81 সাথে আরও 32 যদি যোগ করি আমরা পাবো কি 113। সো আমরা এই একটা জিনিস এই প্রশ্নের সুবাদে শিখে রাখলাম যে কিভাবে ম্যাজিক নাম্বার দিয়ে গ্রুপের কোনো একটা সদস্যের পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে, বাকি সদস্যদের পারমাণবিক সংখ্যা ঠিক কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, এই জিনিসটার নাম আমি কি বললাম, ম্যাজিক নাম্বার। বাট এটা বইতে কোথাও ভাবে লেখা নাই যে এটা ম্যাজিক নাম্বার, বাট এটাকে ম্যাজিক নাম্বার আসলে অ্যাডমিশনের সিচুয়েশনে আমরা বেশি ফেল করি, কারণ বিভিন্ন সময় একটা অজানা জিনিসের পারমাণবিক সংখ্যা বের করতে এই জিনিসটা আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, সো আমার যে সাজেশন ছিল, সবাইকে আমি আরও একবার স্মরণ করাই দিই, আমার যে সাজেশন ছিল সেটা হচ্ছে যে একটু স্টার দিয়ে দিই। ঠিক আছে, এই যে এস ব্লক, পি ব্লক, তারপর কি 1 থেকে 30 পর্যন্ত, এই যে 1 থেকে 30 পর্যন্ত অন্তত তোমরা এই জিনিসগুলো জেনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবা। নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলা হচ্ছে, বলা হচ্ছে কোনো মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান সারণীতে কোন গ্রুপে হবে। এটা কিন্তু ক্লাসিক কোয়েশ্চেন। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন পাচ্ছি মোট 7টা, সুতরাং তার গ্রুপ হবে 7 যোগ 10 বা 17। এই যে দেখো, যেটাকে আমরা 17 বলছি সেই জিনিসটাই কিন্তু আবার আধুনিক সিস্টেমে 7A, সর্বাধুনিক সিস্টেমে 17, আধুনিকে সেটা 7A। এই যে দেখো, আমাদের কিন্তু এখন ইজিলি আমরা বলতে পারবো এটার পর্যায় সারণীতে অবস্থান কোথায় হবে। কিভাবে আমরা বলবো, এই যে ইট্রিয়ামের কথা আমি বলছি, ইট্রিয়ামের ব্যাপারে আমি তোমাদের সবাইকে শেখাতে চাই। এই ইট্রিয়াম কি লেখা আছে 39, তাহলে এর নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কত হবে, আমরা বলতে পারি এর সবচেয়ে কাছাকাছি হচ্ছে 36। অনেকে বলতে পারো ভাই আপনি তো বড় সংখ্যা থেকে বিয়োগ দিয়েছেন, যদি তুমি বড় সংখ্যা থেকেই বিয়োগ দিতে চাও দেন তোমার কাছে একটা অপশন আছে 54 থেকে এই 39 বিয়োগ দেয়া। বাট তুমি কোনটাতে দ্রুত সমাধানে আসতে পারো সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। দেখো 36-এর সাথে যদি 39কে কম্পেয়ার করো তাহলে তোমার বেসিক কি বলে, 36 যে পর্যায়ে শেষ হচ্ছে তারপরে আমরা আরও 3 ঘর যদি পার হই তাহলে আমরা ইট্রিয়ামকে পাবো, রাইট। আমরা যদি 36-এর পরে আরও 3 ঘর যাই পরবর্তী পর্যায়ে তাহলে আমরা কি পেয়ে যাব, ইট্রিয়াম পাবো। 36 ছিল 18 নম্বর গ্রুপ, তাহলে এর পরবর্তী পর্যায়ে তৃতীয় গ্রুপ, এটা থেকে আমরা বুঝে যাচ্ছি যে এটা কি হবে, গ্রুপ 3, রাইট। আর এটাও আমরা জানি আমাদের যে কি বলা যায় চতুর্থ পর্যায়, সেই চতুর্থ পর্যায় থেকে ডি ব্লক শুরু হয়, এবং এটা কিন্তু ইট্রিয়াম আসলে ডি ব্লকের প্রথম অবস্থান্তর সিরিজে না, এটা দ্বিতীয় অবস্থান্তর সিরিজে পড়ে। সুতরাং ডি ব্লকের দ্বিতীয় অবস্থান্তর সিরিজ মানেই বুঝতে পারছো এটা কি হবে, পঞ্চম পর্যায়ের মৌল। আমরা 36-এর পরের পর্যায়ে বললেও বা 54 কোন পর্যায়ের বললেও আমরা এটা বলতে পারি যে 36 তো ছিল আমাদের কি বলা যায় চতুর্থ পর্যায়ের মৌল, আর তাহলে এটা কোন পর্যায়ের মৌল হবে, পঞ্চম পর্যায়ের মৌল হবে, তাই না। 54 কোন পর্যায়ে, পঞ্চম পর্যায়ের মৌল। সুতরাং আমাদের পিরিয়ড কি হবে, পিরিয়ড হবে 5। তাহলে দেখো অ্যাটমিক নাম্বার জানা থাকলে আমাদের অ্যাপ্রোচ যেটা আমি একটু আগে শেখালাম সেই অ্যাপ্রোচে আমরা কিন্তু সমাধান পেতে পারি। আর যদি অ্যাটমিক নাম্বার জানা না থাকে সেই ক্ষেত্রে তো আমাদেরকে নেমোনিক দিয়ে জানতে হয়, তবে এস ব্লক এবং পি ব্লকের নেমোনিক আমরা শিখতে এনকারেজ করি। ডি ব্লকের ক্ষেত্রে নেমোনিক আমরা দেই না, কারণ সবই যদি নেমোনিক দিয়ে দিই তাহলে তো আলটিমেটলি বলেই দিচ্ছি যে সবই মুখস্থ করে নিতে হবে। তাও তোমাদের জন্য আমি একটা সাজেশন দিতে চাই, ডি ব্লকের ক্ষেত্রে তুমি অন্তত কি মনে রাখার চেষ্টা করবা,
আমি এটাকে এখানে একটা বক্সেই রিপ্রেজেন্ট করতে চাই। এই যে মনে করো এটা হচ্ছে ডি ব্লকের টেরিটরি, ঠিক আছে। এবং আমরা এটাও জানি যে ডি ব্লকের ক্ষেত্রে আমাদের কি বলা যায়, টোটাল আমি যদি গ্রুপগুলো এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমাদের টোটাল 10টা গ্রুপ আছে, 10টা আছে, ঠিক আছে। এখানে 5টা হলো, আরও 5টা আঁকা লাগবে, টোটাল কয়টা হয়ে গেল? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে। একই রকমভাবে আমি যদি এখন এদের যে কি বলা যায় পর্যায়ের কথা বলি, পর্যায়ের সংখ্যা হচ্ছে 4টা। পর্যায়ের সংখ্যা কয়টা? 4টা। এটা হচ্ছে ডি ব্লক, ঠিক আছে। তাহলে ডি ব্লকের যে গ্রুপ নাম্বার সেগুলো যদি আমি উপরে লেখা শুরু করি, 3 4 5 6 7 8 9 10 11 12। একই রকমভাবে আমরা যদি এদের পর্যায়ের কথা লেখার চেষ্টা করি, তাহলে এখান দিয়ে শুরু হবে 4 5 6 7, রাইট। এখন আসো আমাদের এখানে সদস্য কোনগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সাধারণত আমাদের ডি ব্লকের ক্ষেত্রে তৃতীয় গ্রুপ এবং 12 নম্বর গ্রুপের যারা সদস্য তারা অবস্থান্তর মৌল না। এদের কনফিগারেশনে সুস্থিত আয়নে ইলেকট্রন থাকে না ডি অরবিটালে, যার কারণে আমরা এদেরকে অবস্থান্তর মৌল বলতে পারি না। তো এদেরকে ঘিরে আমরা এদের যে বাউন্ডারি তা দিয়ে কিন্তু আমরা অবস্থান্তর সিরিজগুলো মনে রাখতে চাই। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে স্কুলে যাবেন, স্কুলে যাবেন, কেন কাঁদেন। তোমরা বুঝতে পারতেছো তো কেন বললাম? কেন বললাম কারণ কেন মানে হোয়াই, হোয়াই মানে ওয়াই, ওয়াই মানে ইট্রিয়াম, ঠিক আছে। আমি এখানে পাশে লিখেও দিই কথাগুলো, না হলে মনে থাকবে না। স্কুলে যাবেন, এর পরের সূত্রটা কি? কেন কাঁদেন, কেন কাঁদেন। এর পরের যে ব্যাপার সেটা হচ্ছে সে বলতে চাচ্ছে হাফ হুজুর লাদেন। কি বলছে? হাফ হুজুর লাদেন। দেখো হফমেনিয়াম, মার্কারি আর ল্যান্থেনাম, এগুলোকে আমরা মনে রাখতে পারি এভাবে। সো এখানে যেটা বলতে চাইলাম, হাফ হুজুর আর শুরুতে কি ছিল? লাদেন। আর লাস্টলি সপ্তমে যে বাউন্ডারিটা সেটা মনে রাখতে চাইলে আমাদের পরের সূত্রটা হচ্ছে এখন থেকে বলতে থোরিয়ামটা ঠিক এখানে বসবে না, থোরিয়ামটা আসলে এখানে জায়গা পায় না, থোরিয়ামটা নিচে থাকে, থোরিয়ামটা প্রবাসে আছে, ঠিক আছে। এখন থেকে রোজ কাঁদবেন, ঠিক আছে। এখন থেকে রোজ কাঁদবেন, এখন থেকে রোজ কাঁদবেন। কেউ একজন স্কুলে যাচ্ছে, কাঁদতেছে, তুমি জিজ্ঞেস করলে কেন কাঁদেন, বলছে স্কুলে একটা হুজুর আছে সে লাদেন, হাফ হুজুর লাদেন। এটা শোনার পরে তোমার ভালো লাগলো, এই জন্য তুমি বললে এখন থেকে রোজ কাঁদবেন। তো যাই হোক, এরকম একটা হাবিজাবি সূত্র দিয়ে আমরা কিন্তু 3 এবং 12 নম্বর পর্যায়ের মানে গ্রুপের সদস্য কারা আছে তাদেরকে মনে রাখতে পারি। এছাড়া আমাদের কিন্তু চতুর্থ পর্যায়ের সকল সদস্যের নাম মনে রাখতে হবে। এইটা মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি। এটাই ভাই আমরা মনে রাখবো, স্কুল থেকে ভাই ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে কই যেন গেল। গেল বলতেছে কেন? পরের সদস্যরা হচ্ছে গ্যালিয়াম। স্কুল থেকে ভাই ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে কই যেন গেল, এই সূত্রটাও আমি এখানে পাশে লিখে দিচ্ছি। স্কুল থেকে ভাই ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে কই যেন গেল, ঠিক আছে। এটা আমরা ডি ব্লকের যারা
কি বলা যায়, আমি এখানেও আবার বলে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভেনাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, এরা হচ্ছে ডি ব্লকের সদস্য। এরপরে অ্যাডিশনালি যদি শিখতে চাই, কপারের যে গ্রুপ, সেখানে আমরা জানি কপার, সিলভার, গোল্ড, এদেরকে আমরা বলি মুদ্রা ধাতু। আর সিলভার, গোল্ড, এদিকে আছে কি প্লাটিনাম, এই তিনটাকে আমরা বলি অভিজাত ধাতু। ঠিক আছে, এইটুকু যদি জানা থাকে, আমার মনে হয় না এর বাইরে গিয়ে তোমাদের আর কিছু শেখার প্রয়োজন আছে ডি ব্লক থেকে। ওকে, আমি যতটুকু বিস্তারিত আসলে জানার দরকার সেটা শিখিয়ে দিলাম। আর এই কোয়েশ্চেনটার উত্তর আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এই যে আমি একটু বোঝার সুবিধার্থে এটাকে একটু সার্কেল করে দিই, যাতে তোমাদের মাথায় থাকে যে আমরা উত্তর আসলে আলোচনা করলাম কোথায়। এই জায়গাটাই কিন্তু আমাদের উত্তর লেখা আছে। ঠিক আছে, আমরা এইখানে কি বলা যায়, এই 36 কোন পর্যায়ে, তারপরে হচ্ছে এই যে 54 যে ফিফথ, এই ব্যাপারটাকে এখানে তুলে আনছি। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। এটা ছিল 7, এটা ছিল আর এখানে আমাদের যেটা ছিল, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে ইট্রিয়াম কোন পর্যায়ের সেটা প্রমাণ করার জন্য আমি 36-এর সাথে কম্পেয়ার করতে বলেছি, কিংবা কারো সমস্যা থাকলে 54-এর সাথেও কম্পেয়ার করতে পারি। 36-এর যে পর্যায় ছিল সেটা ছিল হচ্ছে চতুর্থ পর্যায়, আর অন্যদিকে 54-এর জন্য সেটা ছিল পঞ্চম পর্যায়। সেই চিন্তা থেকে আমরা বলতে পারি ইট্রিয়ামের অবস্থান গ্রুপ 3, পিরিয়ড 5। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হইতেছে এই যে পর্যায় 5, গ্রুপ 3। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ইতিমধ্যে এটার সুবাদে কিন্তু আমরা অনেকগুলো নেমোনিক শিখে ফেললাম একসাথে। ঠিক আছে, আমরা এই নেমোনিকগুলো বাসায় প্র্যাকটিস করব। ঠিক আছে, না হলে কিন্তু এগুলো বেশি দিন মনে থাকবে না। অনেকে বলতে পারে, ভাই এত নেমোনিক শিখলে তো একটা সময় দেখা যাবে কি নেমোনিক শিখতে আর একটা নেমোনিক লাগতেছে। সুতরাং এগুলো প্র্যাকটিসের বিষয়। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? দেখো, এটা হাজারি স্যারের রেফারেন্সে কোয়েশ্চেন, হাজারি স্যারের অনুশীলনীতে আছে। এখানে আমাদের প্রশ্ন করা হচ্ছে কোনটা সঠিক। তো দেখো, জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। পারমাণবিক সংখ্যা 30 হলে সেটা আর্গনের সাথে, যদি আর্গন তো আমরা জানি হচ্ছে কি 20, তাই না? সরি, 20 বলছি কেন, আমাদের প্রথম সদস্যটা যদি চিন্তা করি, আমাদের প্রথমটা কত, 2, তারপর কত 10, তারপর কত 18, তাই না? 2, 10, 18, 18 আর্গনে হচ্ছে 18। তাহলে দেখো 18 আর 10-এ কত হবে, 28। জিঙ্কের নর্মালি থাকার কথা 30। 30 থেকে যখন দুইটা আয়ন ইলেকট্রন চলে যাবে তখন হয়ে যাবে জিঙ্ক 2+। তার মানে 30টা ইলেকট্রন থেকে যখন দুইটা ইলেকট্রন চলে যায় তখন সংখ্যাটা হয় কত, 28। যেহেতু আর্গনের ক্ষেত্রে 18 আছে, ইলেকট্রন 3D-তে 10টা আছে, 18 আর 10 যোগ করলে 28 হচ্ছে। সুতরাং এইখানে সঠিক উত্তর হইতেছে এ। বাকিগুলো আর আমাদের পড়ারও প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলে? এটাও কিন্তু ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। এটার উত্তর হচ্ছে 16 নাম্বার। এখানে 13 এদেরকে আমরা আরেকটা নাম দিই, এদের আরেকটা নাম হচ্ছে আইকোসাজেন। 14 নম্বর গ্রুপের সদস্যদের আলাদা কোনো নাম দেই না। 15 নম্বর গ্রুপের সদস্যদেরকে আমরা বলি নিকটোজেন। এখানে কিন্তু একমাত্র শ্বাসরোধকারী গ্যাস হচ্ছে নাইট্রোজেন। বাট একটা পরিবারে কেউ সন্ত্রাসী থাকলে পরিবারের নাম হয়ে যায় সন্ত্রাসী পরিবার। একই রকম নাইট্রোজেন এখানে নিকটোজেন, বাট বাকি সদস্যদেরকেও আমরা নিকটোজেন গ্রুপের অন্তর্ভুক্ত বলে অবহিত করছি। কোনগুলো অপধাতু? অপধাতু মনে রাখার একটা উপায় আমি বলে দিচ্ছি। আমাদের যে পর্যায় সারণী, সেখানে অপধাতুর সংখ্যা কত, এটা নিয়ে অনেক ডাউট প্রকাশ করে। অপধাতুর সংখ্যা কয়টা বললে আনসার হবে 6টা। এই 6টা অপধাতু কি কি? বড় ছেলে, যেন আজ, সব থেকে, অপদার্থ। ঠিক আছে, এই যে বড় ছেলে, যেন আজ, সব থেকে, অপদার্থ, এটা দিয়ে কি বুঝাচ্ছি দেখো। বোরন, সিলিকন, জিঙ্ক না, যেন মানে এখানে জার্মেনিয়াম।
আজ দিয়ে কি হবে? আর্সেনিক। বড় ছেলে যেন আজ সব থেকে, অ্যান্টিমনি থেকে মানে কি? টেলুরিয়াম। অপদার্থ দিয়ে আসলে কোনো কিছুই না, অনেকে বলে অ্যাস্টাটিন, না, অপদার্থ দিয়ে আমরা বোঝাচ্ছি এটা অপধাতু মনে রাখার সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে আমি 6টা জিনিসের নাম লিখলাম, কোথায় আছে 6টা জিনিসের উদাহরণ? এখানে আছে হচ্ছে এ অপশনটাতে। সুতরাং সঠিক উত্তর হইতেছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপ? এটাও খুবই সস্তা প্রশ্ন, এটা আমরা জানি। বিরল মৃত্তিকা ধাতু, আচ্ছা এইখানে একটা ব্যাপার বলে রাখি, আমরা একটু আগে পড়েছি কি অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল এবং আরেকটা হচ্ছে রেয়ার আর্থ মেটাল। এদের যদি বাংলা করতে চাই, এদের বাংলাটা অনেকটা এরকম যে ক্ষার ধাতু, এরা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, আর এরা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। তাহলে দেখো বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে কারা? মূলত এফ ব্লকের সদস্য যারা যারা আছে, আই মিন ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে যারা আছে, তারা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। এরা কাদের অন্তর্ভুক্ত? এফ ব্লক এলিমেন্ট। সো এখন চিন্তা করতে হবে এফ ব্লকের সদস্যরা আসলে কোন গ্রুপের অন্তর্ভুক্ত। আমরা জানি এফ ব্লকের সদস্যদেরকে আমরা পিরিয়ডিক টেবিলে জায়গা দিতে পারি নাই, যার কারণে তাদের যে 27টা সদস্য আছে সেই 27টা সদস্যকে নিচে আলাদা সিরিজ আকারে প্লেস করতে হয়েছে। বাট তারা কোন গ্রুপকে প্রতিনিধিত্ব করে এমন প্রশ্ন করা হলে আনসারটা হচ্ছে গ্রুপ 3। আমাদের গ্রুপ 3 কিন্তু পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ, যে গ্রুপের সদস্য সংখ্যা কত? সেখানে একটা মাত্র 4টা ঘর আছে দেখলে মনে হয়, বাট সেখানে মোট মৌলের সংখ্যা 32টা। তোমাদের সবাইকে আবার একটু রিওয়াইন্ড করিয়ে দিই। এই যে আমরা 3 নম্বর গ্রুপ দেখলাম না, এখানে যে ল্যান্থেনাইডের কথা বলছি, অ্যাক্টিনিয়ামের কথা বলছি, এরা আসলে প্রতিনিধি। ল্যান্থেনাম তার মতো আরও 15 জনের প্রতিনিধিত্ব করছে, অ্যাক্টিনিয়াম তার মতো আরও 15 জনের প্রতিনিধিত্ব করছে। তাহলে 15-15 যোগ করলে তো 30 হয়। তবে এই 30-এর মাঝে ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম এবং এই যে থোরিয়াম, এই 3 জন সদস্য ডি ব্লকের অন্তর্ভুক্ত। এরা বাদে বাকি সবাই এফ ব্লকের অন্তর্ভুক্ত। এই 27টা মৌল দেখা যায় কি বিরল মৃত্তিকা মৌলের আন্ডারে পড়ে। সো আমাদের এখানে আমরা একটু লক্ষ্য করি, আমরা যে প্রশ্নটা পড়ছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এখানে লার্জেস্ট গ্রুপ, গ্রুপ 3, এরা সদস্য সংখ্যা 32 এবং এরা বিরল মৃত্তিকা ধাতুকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমার কোইন্সিডেন্টালি এই সিরিয়ালটাও মিলে গেল। কোনটা দিয়ে আমি কি বুঝিয়েছি সেই সিরিয়ালটা কিন্তু পাশাপাশি মিলে গেছে। ঠিক আছে, গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 3 হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। আর গ্রুপ 4টা কি? সেই গ্রুপ 4 কিন্তু আসলে ডি ব্লকেরই অন্তর্ভুক্ত। এখানে এক্সক্লুসিভলি ডি ব্লক। এখানে কোনো আরেকটা কথা বলতে পারি যেগুলো সবই কি অবস্থান্তর মৌল। এদের আরেকটা পরিচয় কি হতে পারে? এরা সবাই হচ্ছে অবস্থান্তর মৌল। পরের কোশ্চেনে চলে যায়। বলা হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? আমরা জানি পর্যায় সারণীর সবচেয়ে ডানে যারা আছে তারা তীব্র জারক। সেই হিসেবে আমার সঠিক উত্তর গ্রুপ 17। 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত ও আইউপ্যাক সংস্থা কর্তৃক অনুমোদিত মৌলের সংখ্যা বলা হলে 118টা। মেন্ডেলিফের পর্যায় সারণী, আমাদের দিমিত্রি মেন্ডেলিফ যাকে আমরা বলি পর্যায় সারণীর কি জনক, পর্যায় সারণীর জনক। এমনি এমনি বলা হয় না, কারণ আছে। উনি প্রথম মৌলের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে মৌলের একটা সারণী তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেন। ওই সময়ে মোট মৌল ছিল 1869 সালে উনি যে পিরিয়ডিক টেবিলটা আমাদেরকে প্রোভাইড করেছেন,
সেখানে মৌল সংখ্যা কয়টা ছিল সেটাও একটু জেনে রাখতে হবে। মৌল ছিল 63টা, বাট 63টা মৌলকে উনি 63টা ঘরেই প্রেজেন্ট করেছে এটা সত্য, বাট ওনার এই পর্যায় সারণীটাতে 63টা ঘর শুধু ছিল তা কিন্তু না, সেখানে 96টা ঘর ছিল। এখন চিন্তা করো 96টা ঘর হতে হলে রো বা গ্রুপের সংখ্যা হয় 8 বা 12 হবে, একটা 12 হলে আরেকটা 8 হবে। তাহলে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি পর্যায় ছিল। এখানে ক্লিয়ার করে দিই, মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে গ্রুপের সংখ্যা ছিল 8টা আর পর্যায়ের সংখ্যা ছিল 12টা। অর্থাৎ আমাদের যে আধুনিক পর্যায় সারণী সেখানে কিন্তু গ্রুপের সংখ্যা বেশি, পর্যায়ের সংখ্যা কম। বাট আমাদের মেন্ডেলিফের সময়ের যে পর্যায় সারণী ছিল সেখানে পর্যায়ের সংখ্যাই বেশি ছিল। তো যাই হোক, পর্যায়ের সংখ্যা ছিল 12টা, সুতরাং সঠিক উত্তর হচ্ছে 12। পর্যায় সারণীর জনককে, এই প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে উত্তরটা হবে কি মেন্ডেলিফ। তবে যদি প্রশ্ন করা হয় দীর্ঘাকার পর্যায় সারণী, যদি দীর্ঘাকার বলা হয় তখন কিন্তু আবার আনসারটা হয়ে যাবে বোর। পর্যায় সারণী যখন দীর্ঘাকার বলা হবে তখন বলা হবে নিলস বোর। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ ও পিরিয়ড কয়টা? তাহলে গ্রুপ যদি হয় 8টা, পিরিয়ড হবে 12টা, 8,12 হবে সঠিক উত্তর। নেক্সট, মৌলের অবস্থানের গ্রুপ নির্ণায়ক সংখ্যা কোনটি? গ্রুপ নির্ণায়ক সংখ্যা হচ্ছে বহিস্থ ইলেকট্রন সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা মূলত পর্যায় নির্ধারণে ভূমিকা রাখে, আর অরবিটাল বা উপস্তর সংখ্যা এগুলো কিছুই না। মৌলের অবস্থানের পর্যায় নির্ণয় করা হয় কোন সংখ্যা দিয়ে? দেখো একই কোয়েশ্চেন, এই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যাটাই হবে সঠিক উত্তর। প্রতিনিধি মৌল কোনগুলো? প্রতিনিধি মৌল কোনগুলো বলা হলে আমরা জানি এস ব্লক এবং পি ব্লক মৌল। ওই যে আমরা বলেছিলাম না আদর্শ মৌলের কথা, এই আদর্শ মৌলেরই আরেকটা নাম হচ্ছে প্রতিনিধি মৌল। কারণ যারা আদর্শ তারাই তো রিপ্রেজেন্ট করতে পারবে, তাই না? এই জন্যই তাদেরকে আমরা কি বলছি? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। নিচের কোন মৌলটি নির্দেশিত পরিবারের অন্তর্ভুক্ত নয়? কপার মুদ্রা ধাতু অবশ্যই, ল্যান্থেনাম মৃৎক্ষার ধাতু নাউজুবিল্লাহ, এটা বিরল মৃত্তিকা ধাতু হতে পারে। আয়োডিন হ্যালোজেন, সেরিয়াম বিরল মৃত্তিকা মৌল, অল আর কারেক্ট। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস বলা হচ্ছে 18-10-1, যোগ করলে কত হয়? 18-10-এ 28, 28-এর 1-এ 29। 29 যদি কারো পারমাণবিক সংখ্যা হয়, এখানে একটা মজার ব্যাপার বলে দিই, 29 মানেই তোমরা সবাই জানো কপার, ঠিক আছে? তোমরা এটাও জানো যে আমাদের যে 21 নাম্বার সেটা কি? স্ক্যান্ডিয়াম। এই স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত যে সকল সদস্য আছে তাদের গ্রুপ সংখ্যা বের করা খুবই সহজ। যদিও এখানে দেয়াই আছে গ্রুপ সংখ্যাটা বের করা আরও সহজ, কারণ শেষ শক্তি স্তরে অর্থাৎ n-1 ডি এর উপরে যে সংখ্যাটা আছে 1 to 10, ns 1 to 2, এখানে যোগ করলে যে মানটা পাই সেই মানটাই আসলে কি তাদের গ্রুপ সংখ্যা। সো হিসেবে আমরা হিসেব করে বলে দিতে পারি যে 11 হচ্ছে তাদের গ্রুপ, আর পর্যায় যদি বলা হয় সেটা হবে চতুর্থ পর্যায়, তাই না? চতুর্থ পর্যায়ের 11তম গ্রুপ। বাট ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে কপার, সেক্ষেত্রে আর কোনো পারমাণবিক সংখ্যা দেয়া নাই, সেক্ষেত্রে বা পারমাণবিক সংখ্যায় দেয়া আছে, ইলেকট্রন বিন্যাস দেয়া নাই, সেক্ষেত্রে কষ্ট করে ইলেকট্রন বিন্যাস কিন্তু আর বের করতে হবে না। একটা ট্রিক শিখিয়ে দিই, স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে তাদের ডিজিটগুলো তুমি যদি যোগ করো তাহলে তুমি তাদের গ্রুপ সংখ্যা পেয়ে যাবা। যেমন ধরো 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 9 আর 2 যোগ করলে কত হয়? 11। এভাবে তুমি খেয়াল করে দেখবে 21 থেকে 29-এর যত মৌল আছে সবারই গ্রুপ নাম্বার তাদের পারমাণবিক সংখ্যার অঙ্কগুলোর যোগফল। ধরো এবার র্যান্ডমলি আমি বলছি আয়রন কত? 26। 26 হলে সে কোন গ্রুপের সদস্য হবে? গ্রুপ 8, রাইট? সো এভাবে আমরা আমার মনে হয় বের করে ফেলতে পারবো। বা এভাবে উল্টাভাবেও যদি প্রশ্ন করি, বললাম 9 নম্বর গ্রুপের সদস্য চতুর্থ পর্যায়ে কে? তাহলে 2 আর 7 যোগ করলে 9 হয়, সো 27, যেটা কিনা আয়রন কোবাল্ট, আয়রনের পরে কি কোবাল্ট, তাই না? সো কোবাল্ট হবে সেই ক্ষেত্রে আনসার, যার কি বলা যায় 27টা ইলেকট্রন আছে, সর্বশেষ 27টা প্রোটন আছে, অর্থাৎ 27 পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীতে বিভিন্ন মৌলসমূহকে কিসের ক্রম অনুসারে সাজানো হয়েছে? আধুনিক বললে সেক্ষেত্রে অবশ্যই
পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হয়েছে। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকে? আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন বের করার শর্ত হচ্ছে 2n²। সেই হিসেবে 5 5 25, 25 দুগুণে 50 হবে সঠিক উত্তর। বাট অ্যাকচুয়ালি অতগুলো ইলেকট্রন বিশিষ্ট মৌল এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। পঞ্চম শক্তি স্তরে 50টা ইলেকট্রন ধারণ করে এরকম মৌল এখনও আবিষ্কার হয়নি। সর্বোচ্চ আমরা 32টা ইলেকট্রন ধারণ করে এরকম মৌল পেয়েছি। এখন আমরা এস ব্লকে আসলাম। এস ব্লকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সদস্য সংখ্যা আমাকে শিখতে হবে। এস ব্লকে সদস্য সংখ্যা আমরা সবাই মুখস্থ রাখবো 14, আর পি ব্লকে সদস্য সংখ্যা কত? 36। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 14 36। এই যে এখানে 41 বলছে এটা ডি ব্লক। 41 কার? ডি ব্লক। জিপসামের রাসায়নিক সংকেত খুবই খুবই ইম্পর্ট্যান্ট। জিপসামের রাসায়নিক সংকেত আমরা এভাবে মনে রাখবো, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। আর এখানে পাশাপাশি এটাও মনে রাখবো যে জিপসামের মতো আরেকটা জিনিস আছে যেখানে ক্যালসিয়াম সালফেট 2 অণু বাট পানি 1 অণু। এরকম কোনো কিছু যদি আমরা পাই সেই জিনিসটার নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, যেটা কিনা আমাদের অর্থোপেডিক্সে খুব কাজে লাগে। প্লাস্টার অফ প্যারিস। ওকে, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? দেখো পরের কোশ্চেনই এসে গেছে। সুতরাং এখানে সঠিক উত্তরটা কি হবে? এখানে কিন্তু কোনো সঠিক উত্তর হিসেবে নাই, আছে নাই, বাট এখানে বেটার আনসার কম্পারেটিভলি এটা, ঠিক আছে। বাট এটা সঠিক করার জন্য ক্যালসিয়াম সালফেট 2 অণু হবে আর পানি হবে 1 অণু। নেক্সট, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে? এটাকে বলা হয় ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে আমরা বলি ব্রাইন। নিচের কোন জোড়াটি সঠিক? সোডিয়াম পারমাণবিক চুল্লিতে ব্যবহার করি, কস্টিক সোডা পানি কাঁচ তৈরিতে ব্যবহার করি, সোডিয়াম কার্বনেট জীবাণুনাশক, সোডিয়াম ক্লোরেট রাবার তৈরি করতে। এখানে আসলে সবই এইগুলো কিন্তু সবই ভুল। এখানে সোডিয়ামের ব্যবহার যেটা পারমাণবিক চুল্লিতে সেটাই সঠিক, ঠিক আছে। বাট তোমাদেরকে একটু আশ্বস্ত করি, এই ইনফরমেশন তোমাদের বইতে কোথাও লেখা নাই। এটা 10-11 সেশনে আসা প্রশ্ন, ওই সময়কার বইতে ছিল। সুতরাং এটা নিয়ে বদার্ড হওয়ার প্রয়োজন নেই। গ্রুপ 1A এবং গ্রুপ 2A মৌলসমূহের জন্য নিচের কোনটি সঠিক? এটাও কিন্তু এমন একটা ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আসলে এখনকার বইয়ে নাই। সো যাই হোক, এটার উত্তর আমি তোমাদেরকে শেয়ার করছি। এখানে একটা মাত্র সঠিক ইনফরমেশন দেয়া আছে, সেটা কি? লিথিয়ামের পারমাণবিক ভর 6.939। ঠিক আছে, তোমরা যারা ইতিমধ্যে আমাদের কি বলা যায় অন্যান্য ক্লাসও করেছো, যেমন আমাদের প্রি অ্যাডমিশনের ক্লাস, সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনটা আলোচনা করা হয়েছে। এই সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু 0.147 না, 0.186 এর মতো। তো এইভাবে সংখ্যাগুলো কিছুটা তারতম্য আছে, বাট আমি বলবো এই ধরনের প্রশ্ন জাস্ট একটু দেখে রাখো, বাট পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই নগণ্য। সোডিয়াম নাইট্রেট নিচের কোন উৎস থেকে পাওয়া যায়? এমন প্রশ্ন করা হলে অবশ্যই অ্যান্সারটা হবে চিলি সল্ট পিটার। রক সল্ট বললে কি বোঝায়? সোডিয়াম ক্লোরাইড বোঝায়। আমরা যখন সোহাগার কথা বলবো বা বোরাক্সের কথা বলবো তখন সোডিয়াম Na2B4O7 এর কথা চলে আসে, ঠিক আছে। সাথে পেন্টাহাইড্রেটও থাকে, কোনো বইতে এই 5 অণু পানির কথাও বলা আছে। এটার আরেকটা নাম হচ্ছে সোহাগা। তো যাই হোক, এখানে চিলি সল্টপিটার ছিল সোডিয়াম নাইট্রাইট। নিচের কোন জোড়াটি সঠিক? ঠিক আছে, এমন প্রশ্ন করা হলে এটার ব্যাপারে আমাদের একটা জিনিস অবশ্যই শিখতে হবে, সেটা কি? ডলোমাইট। ডলোমাইটের ব্যাপারে কিন্তু আমাদের বইতে একটা জায়গায় লেখা আছে, সেটা কোথায়? আমরা ক্ষারধর্মী মাটির অম্লধর্মী মাটির পিএইচ বৃদ্ধি করতে আমরা কি প্রয়োগ করব? সেক্ষেত্রে আমরা চুন, ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট যোগ করি, ঠিক আছে। অন্যদিকে আমরা পিএইচ কমানোর জন্য কি দেই? নাইট্রেট সার দেই। ম্যাগনেসিয়াম সালফেট .7H2 এটাকে বলা হয় এপসম সল্ট, এপসম লবণ, ঠিক আছে। আমরা সামনে আগাই। এস ব্লকের মৌলের সংখ্যা কত? এটা ইতিমধ্যে আমরা সলভ করেছি 14। এস ব্লক মৌল কোনটা এমন প্রশ্ন করলেও আমরা পারবো, কারণ এটা পটাশিয়াম আমরা জানি, অ্যালুমিনিয়াম এটা পি ব্লক, ম্যাঙ্গানিজ ডি ব্লক, আর্সেনিক পি ব্লক। কোনটি মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু মানে গ্রুপ 2। গ্রুপ 2 এর সদস্য কোনটা? সিজিয়াম। এটা মনে রাখার সদস্য, সিজিয়াম কেন বলছি, সিজিয়াম তো আসলে গ্রুপ 1, এইটা হচ্ছে গ্রুপ 2, বা যেটা কিভাবে প্রকাশ করা যায়, বিরিয়ানি, মোগলাই, কাবাব,
সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এভাবে আমরা গ্রুপ 2 এর সদস্যদেরকে মনে রাখতে পারি। NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়া করে কোনটি তৈরি করে? NS1 মানে গ্রুপ 1। সো গ্রুপ 1 আমরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে বলে এদেরকে আমরা বলছি ক্ষার ধাতু। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? সবচেয়ে বামে যাদের অবস্থান এবং সবচেয়ে উপরে যাদের অবস্থান দেখা যায় কি তাদের কি বলা যায় আয়নীকরণটা তুলনামূলকভাবে বেশি হবে। বাট এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এদের মধ্যে কোনটা বেশি শক্তিশালী এমন সিচুয়েশন যখন আসবে আমি ক্লিয়ার করতে চাই। শক্তিশালী ক্ষার মানে হচ্ছে পানিতে দ্রাব্যতা বেশি। এখন আমরা জানি হাইড্রোক্সিল এখানে কি অ্যানায়নগুলো সেম। অ্যানায়নগুলো যদি সেম হয়ে থাকে যেটাতে চার্জ বেশি সেটার পোলার আয়ন বেশি, সেটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। সেই হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে সবচেয়ে দুর্বল, কারণ এর আয়নীকরণ বা এর বিয়োজন কম হবে। অন্যদিকে সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম তিনটাই কি অ্যানায়ন, ক্যাটায়ন। এই ক্যাটায়নগুলোর মধ্যে আমাকে দেখতে হবে কার আকার সবচেয়ে বড়, কারণ ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন বেশি হবে। এদের মাঝে আমরা লক্ষ্য করে দেখি যে পটাশিয়ামের আকার বড়, আর পটাশিয়ামের আকার বড় বলে এটার বিয়োজনটা ইজিয়ার। সুতরাং এখানে সঠিক উত্তর কোনটা বলা হলে আনসারটা হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম নাইট্রাইড এর সাথে যখন পানির বিক্রিয়া হয় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, সাথে এক্স দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে এক্স দ্বারা আসলে আমরা বাড়তি কোন যৌগের কথা বোঝাচ্ছি? এখানে কিন্তু তৈরি হয় অ্যাডিশনালি অ্যামোনিয়া। সুতরাং সঠিক উত্তর হইতেছে ডি, অ্যামোনিয়া। নেক্সট, নিচের কোনটি এস ব্লক মৌল? এটাও আমাদের আনসার করা শেষ, পটাশিয়াম। এক্স ধাতু শিখা পরীক্ষায় সোনালী হলুদ, অবশ্যই এটা কি হবে? ক্ষার ধাতু, কারণ এটা কি আমাদের সোডিয়াম। কোন লবণটি গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে? ঠিক আছে, গাঢ় H2SO4 এর সাথে এখানে মূলত সবচেয়ে দ্রুততার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা জানি গ্রুপ 2 এর সদস্যগুলো মৃৎক্ষার ধাতু, সুতরাং এখানে সঠিক উত্তর ক্যালসিয়াম। কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা বেশি? এমন প্রশ্ন করা হলে আমরা সবচেয়ে বেশি আয়নিক যৌগের কথাই বলবো। এখানে আমরা জানি সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, লিথিয়াম ক্লোরাইড কেন না? কারণ লিথিয়াম ক্লোরাইডের কি বলা যায় পোলারায়ন ক্ষমতা বেশি, আকার ছোট, পোলারায়ন ক্ষমতা বেশি, সুতরাং এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এখানে সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোন অক্সাইডটি ক্ষারধর্মী? এটার ব্যাপারে বলি, ক্ষারধর্মী অক্সাইড মানেই হচ্ছে কি ধাতুর অক্সাইড, ধাতব অক্সাইড আর অধাতব অক্সাইড, এই দুইটার মাঝে তফাৎ কি? ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড অম্লধর্মী। আর সাধারণত অপধাতুর যে অক্সাইডগুলো আছে সেগুলো উভধর্মী হয়ে থাকে। তো এখানে আমাদের প্রথম কথা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা উভধর্মী অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু একটা ধাতুর অক্সাইড, সুতরাং এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। সিলিকন ডাইঅক্সাইড এটাও কিন্তু উভধর্মী অক্সাইড। আর অন্যদিকে P2O5 যেহেতু এটা একটা এক্সক্লুসিভলি অধাতুর অক্সাইড, সুতরাং এটা হবে অম্লধর্মী। নেক্সট, কোন যৌগটির আয়নিক নিচের কোন যৌগটি আয়নিক হাইড্রাইড? ঠিক আছে, আয়নিক হাইড্রাইডের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই কি সোডিয়াম হাইড্রাইড হবে আনসার। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি 1s2 2s2 2p6 3s1। বোরাক্স কি? এই যে একটু আগে আমি যেটা লিখেছিলাম Na2B4O7.5H2 লিখেছিলাম, এটা 10H2 হবে, এটা একটু কারেক্ট করে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের কোয়েশ্চেনে চলে যাই, কোনটি ক্ষারকের তীব্রতা সঠিক ক্রম?
আমরা জানি ক্ষারকের তীব্রতার সঠিক ক্রমের হিসাব যদি আমরা করতে চাই, গ্র্যাজুয়ালি এইভাবে তীব্রতাটা বৃদ্ধি পাবে। সোডিয়ামের চাইতে যেহেতু পটাশিয়াম বেশি শক্তিশালী, সুতরাং পটাশিয়ামের সাথে একই যুক্তিতে সিজিয়াম হাইড্রোক্সাইড বেশি শক্তিশালী হবে। দুটি মৌলই পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে কোনটার ক্ষেত্রে? ম্যাগনেসিয়াম সোডিয়াম পাশাপাশি থাকে, ক্যালসিয়াম ল্যান্থেনাম আলাদা গ্রুপ, ম্যাগনেসিয়াম ব্যারিয়াম এরা একই গ্রুপের সদস্য। পর্যায় সারণীর কি বলা যায় অনুযায়ী পি ব্লকভুক্ত একটি মৌল যার সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে সেটা কি হতে পারে? অবশ্যই হিলিয়াম। ঠিক আছে, এখানে একটা মজার বিষয়ে বলি, এটা গুহ স্যারের বইয়ের ইনফরমেশন, বাট অ্যাকচুয়ালি এটা কারেক্ট ইনফরমেশন না। হিলিয়াম কিন্তু আসলে এস ব্লকের অন্তর্ভুক্ত, হিলিয়াম পি ব্লকের অন্তর্ভুক্ত না। বাট এখানে প্রশ্নতে যেটা মিন করেছে যে কোনটি পি ব্লকের সদস্যদের সাথে অবস্থান করে, বাট এরা কিন্তু পি ব্লকের অন্তর্ভুক্ত না। পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য, পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্যের কথা যদি বলা হয়, এটা অবশ্যই বলে রাখতে হবে এটা অত্যন্ত বিষাক্ত। ক্ষার ধাতুর পরেই অবস্থিত কোনগুলো? ক্ষার ধাতুর পরে মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুর কথা বলা হলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কি হবে? আমরা জানি সোডিয়াম ক্লোরাইড আয়নিত হবে, তাই না? বি হবে আনসার। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? আমরা জানি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, আর সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হবে একদম বাম পাশে নিচে যার অবস্থান। সো বাম পাশে একদম নিচে অবস্থান যদি চিন্তা করা হয় সেটা কি? ফ্রান্সিয়াম। তাহলে এখানে ফ্রান্সিয়ামের যদি কম্বিনেশনের কথা বলি, এইটা, ঠিক আছে? আমরা একটু খেয়াল করে দেখি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, ওগানেসেন। সো হিসেবে আমার এই যে 2, 10, 18, 36, 54, 86, 118 যে আমরা বলি, এখানে খেয়াল করে দেখি জেনন হচ্ছে 54। সো জেননের পরে শেলে যদি যায় তাহলে সেটা কিন্তু হবে সিজিয়াম। এর পরের সদস্যটা হচ্ছে ফ্রান্সিয়াম, বাট ফ্রান্সিয়ামকে ধরা হয়নি কারণ এটা তেজস্ক্রিয় মৌল, এটা একটু আনস্টেবল। সেই জন্য এখানে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল বলতে বোঝানো হয়েছে আসলে সিজিয়ামকে, ঠিক আছে? ফ্রান্সিয়ামকে বোঝানো হয়নি। এরপরের কোয়েশ্চেন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কি প্রকৃতির ধাতু? অবশ্যই মৃৎক্ষার ধাতু। এবার এখানে লক্ষ্য করছি যে এম থেকে 2টা ইলেকট্রন চলে গিয়ে M2+ হচ্ছে, তাহলে এম ধাতু কোনটা? এটা অবশ্যই মৃৎক্ষার ধাতু হবে, কারণ মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকে এস অরবিটালে। কোনো মৌলের বহিস্থ ইলেকট্রন বিন্যাস যদি NS2 হয়, অবভিয়াসলি এটাও মৃৎক্ষার ধাতু। নিচের ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয়? সবচেয়ে উপরে যার অবস্থান না, সবচেয়ে নিচে যার অবস্থান সে। এখানে সবচেয়ে নিচে অবস্থান কার? সিজিয়াম। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি এস ব্লক মৌল? অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসের কথা বললে হিলিয়ামের কথা আসবে, যেটা এস ব্লকের সদস্য। নিচের কোনটি এস ব্লকের অন্তর্ভুক্ত? এই কোয়েশ্চেনটাও আমরা সহজে পারলাম। সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? দেখো এই প্রশ্নটা কিন্তু একটা জায়গায় একটু আগে অন্যভাবে শিখেছি, 146 লেখা ছিল, বাট এটার সঠিক উত্তরটা হচ্ছে 157 পিকোমিটার। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট তাও বলি, তোমরা অন্তত সোডিয়াম এবং পটাশিয়ামের আয়নিক এবং অ্যাটমিক রেডিয়াস মনে রাখার চেষ্টা করবে। কোনটি বেশি স্থিতিশীল? এখানে খেয়াল করে দেখো 1:2, 2:2 এই কনফিগারেশনে থাকে আমাদের বেরিলিয়াম, তাই না? সুতরাং বেরিলিয়ামের কনফিগারেশনটা বাকিদের তুলনায় স্টেবল। কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? তীব্র ক্ষারধর্মী অক্সাইডের কথা বলা হলে অবশ্যই এখানে বলতে হবে সোডিয়াম অক্সাইডের কথা, ঠিক আছে? একই রকমভাবে আমরা যদি কি বলা যায়, কেন বলছি, লজিকটা কি? লজিকটা হচ্ছে আকারের দিক থেকে এটা সোডিয়ামটা তো ছোট, তাই না? আর ম্যাগনেসিয়াম, সিলিকন এদের তো চার্জ বেশি। পরেরটাতে আসি, এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল থেকে খুব বেশি প্রশ্ন আসেনি। ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কত? 28টা। অনেকে বলতে পারি ভাই 27টা তো এফ ব্লক, তাহলে 28টা কেন? এখানে বলে দিচ্ছি 27টা এফ ব্লক সাথে একটা ডি ব্লকের সদস্য এটার সাথে ইনক্লুডেড, সেই বস্তুটা হচ্ছে থোরিয়াম। এজন্য আমরা মোট মৌলের সংখ্যা বলছি 28টি। অ্যাক্টিনাইড মৌল কোনটা যদি বলা হয়, এটাও আমাদের জানা আছে, অ্যাক্টিনাইড মৌলের সদস্য হচ্ছে থোরিয়াম। এফ ব্লক মৌলের সংখ্যা আমরা বলেছি 27টি। নিচের কোন মৌলটি এফ ব্লক নয় বললে আনসার আবার হবে কি? থোরিয়াম।
এই যে এই প্রশ্নটা লক্ষ্য করে এফ ব্লক মৌল কোনটা, এখানে কিন্তু এর মানে এই না যে যত এফ ব্লকের সদস্য আছে সব মুখস্থ করতে হবে। অপশনগুলো এমনভাবে দিয়েছে যে আমাদের আইডেন্টিফাই করা সহজ। এই তিনটা সদস্য ওই সিরিজে থাকলেও এফ ব্লক না, এটা ডি ব্লক। অ্যাক্টিনাইড মৌল কোনটা, একই রকমভাবে আমরা এখানে সহজেই বুঝতে পারি, কারণ ক্রোমিয়াম এটা ডি ব্লক, সেলেনিয়াম এটা আমাদের পি ব্লক, পটাশিয়াম এটা আমাদের এস ব্লক। কোনটি আন্ত অবস্থান্তর মৌল? আন্ত অবস্থান্তর না, আসলে এটা হবে অন্ত অবস্থান্তর মৌল। অন্ত অবস্থান্তর মৌল আমাদের এই সেরিয়াম হবে অন্ত অবস্থান্তর মৌল। বাকি যে দুইটা সদস্য এই কোবাল্ট এবং প্লাটিনাম হচ্ছে শুধু অবস্থান্তর মৌল। আর অসমিয়াম, হ্যাঁ অসমিয়ামও অবস্থান্তর মৌলের মাঝে পড়ে। কোনটি এফ ব্লক মৌলের ধর্ম? এফ ব্লক মৌলে আমরা ভারী ধাতু দেখতে পাই, সুতরাং এটাই হবে সঠিক। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে এফ অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন থাকতে পারে। আমরা এটা কিন্তু কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় ভালো মতো পড়েছি। এফ ব্লকের রুম আছে 7টা, তাহলে প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন হলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টা। আমাদের মোটামুটি 78টার মতো কোয়েশ্চেন কিন্তু আমরা খুব দ্রুততার সাথে সলভ করে ফেললাম। তোমাদের কি বলা যায়, প্র্যাকটিস করতে হবে বেশি করে, এবং এই ধরনের প্রশ্নগুলো আমার মনে হয় একবার যদি কারো ভালো মতো মাথায় গেঁথে যায়, দ্বিতীয়বার রিভিশনের আর কোনো প্রয়োজন নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।